ঈদে কি এখনো সালামি পান নাকি সালামি দিতে হয়? বেশিরভাগ দেওয়াই হয় এখন। নতুন টাকার বান্ডেল বের করতো আমাদের চাচারা বাবারা, কোলাকুলি করা, সালাম করা, তারপর সবার বাড়িতে বাড়িতে যাওয়া। কেমন হতো যদি টাকা পাখি সত্যি আমাদের ডালে এসে বসতো? ও টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো। আমরা যেই সুন্দর একটা গান বানাতে চেয়েছিলাম ওটাতে আমরা সফল হয়েছি। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি। ঈদ মোবারক। বাংলা নিউজ 24 এর ঈদ আয়োজন গানে গল্পে ঈদ অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মেহজাবিন রীতি। আর ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের সাথে আছেন সঙ্গীত জগতের উদীয়মান তারকা কণ্ঠশিল্পী মাশা ইসলাম। কেমন আছেন মাশা ইসলাম? ভালো, কেমন আছেন? আমি ভালো আছি। আপনাকে আমাদের এই প্রোগ্রামে পেয়ে আমরা সত্যি খুবই আনন্দিত। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। কেমন হতো যদি টাকা পাখি সত্যি আমাদের ডালে এসে বসতো? তো ব্যাপারটা ভালোই হতো যদি এটা আসলে সত্যি হতো। এই গানটা যখন লেখা হয়েছিল তখন কি আপনি ভেবেছিলেন যে মানুষ এটা এতটা পছন্দ করবে? কি অনুভূতি ছিল সেই সময়? না মানে অবশ্যই তখন ভাবা হয়নি যে মানুষ এত পছন্দ করবে বা এত রিলেট করবে। তখন ছবির জন্য যখন কাজ করছিলাম তখন অনম ভাই, ইমন ভাই আমরা মিলেই গানটা বানাই। তো অনম ভাই মনে ওই চিন্তা করেই লিখেছিলেন বা স্ক্রিপ্টটা ডিমান্ডেই লিখেছিলেন, কিন্তু মানুষ এত রিলেট করে ফেলবে এবং গানটা সবার এত পছন্দের হয়ে যাবে, সবার মুখে মুখে থাকবে, এটা আসলে আমাদের ইমাজিনেশনে ছিল না। কিন্তু যখন দেখলাম যে আসলে সবার মুখে মুখে, সবার ঘরে ঘরে, সবার জন্য এটা একটা অনেক অন্যরকম ফিলিংয়ের একটা গান, সো মনে হলো যে আচ্ছা আমরা যেই সুন্দর একটা গান বানাতে চেয়েছিলাম ওটাতে আমরা সফল হয়েছি। আচ্ছা মাশা, ঈদ উপহার হিসেবে আমরা কি এই গানটা একটু শুনতে পারি? আমি খালি গলায় শোনাতে পারি। অবশ্যই। টাকা ও টাকা ডার্লিং তোমায় চেনা দেয়, আমি আছি আছি শুধু তোমার অপেক্ষায়। ও ও ও টাকা ও টাকা ডার্লিং তোমায় চেনা দেয়, আমি আছি আছি শুধু তোমার অপেক্ষায়। তুমি আমার জান রে জান, তুমি পরানো পাখি, দিও না কো ফাঁকি, হায় হায় দিও না কো ফাঁকি। ও টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো, আমার ডালে বসো, ও ও আমার ডালে বসো। অসাধারণ, চমৎকার। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে গানটি গেয়ে শোনানোর জন্য। এবারে আমরা একটু ঈদ নিয়ে গল্প করতে চাই। ঈদে কি এখনো সালামি পান নাকি সালামি দিতে হয়? আই থিঙ্ক ওই বয়স চলে এসছে সালামি দেওয়ার অনেক আগের থেকেই, সো হ্যাঁ সালামি দেই এখন। পাই, মাঝে মধ্যে পাই, কিন্তু ওই রকম আগের মতো মানে ওই জিনিসটা নেই যে সালামি নেওয়ার জন্য মানে অনেক যে এক্সাইটমেন্টটা কাজ করতো, যে বাড়িতে গেলে ঈদ করতে হলে সবার সাথে চাচা মামা খালা সবারকে সালাম করে ঈদি নেওয়া, এইটা একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতো ছোটোবেলায়। সব কাজিনরা মিলে একসাথে হতাম, তখন আমরা সালামি গুনতাম যে কে কয় টাকা পেয়েছি। আস্তে আস্তে বড় হতে তো ওইটাও মানে কমে গেছে। এখন বেসিক্যালি যদি কেউ দেয় সালামি তখন অবভিয়াসলি নেই, কিন্তু বেশিরভাগ দেওয়াই হয় এখন। শৈশব কৈশোরের যে ঈদগুলো ছিল সেই ঈদের সাথে এখন এই বয়সে ঈদের সাথে কি পার্থক্য পান? আমার কাছে মানে আমেজটা কমে গিয়েছে। মানে বড় হতে হতে আমাদের যে এক্সাইটমেন্টটা কাজ করতো আগে, সেটা যত দিন যাচ্ছে, যত বছর পার হচ্ছে, তত আমেজ কমছে প্রতি বছর। তো এইটা একটু খারাপ লাগে। আগের যেরকম একটা ইচ্ছা থাকতো সবার একসাথে হওয়া, একত্র হওয়া, ফ্যামিলি ফ্রেন্ডস যেখানেই থাকতাম ওই এফর্টটা দেওয়া হতো, যে একত্র হওয়ার যে একটা আমাদের ইচ্ছা থাকতো। কিন্তু আস্তে আস্তে এখন কেন জানি সবাই একটু নিজের সাথে থাকতে ভালোবাসে, ওইভাবে এফর্টটা দেয় না। সো সেটার একটু খারাপ লাগে, এবং মনে হয় না কোনো ফেস্টিভ্যাল আসলেও মনে হয় না যে আশেপাশে একটা সবার মধ্যে খুব ঈদ আমেজ আছে। কিন্তু আমার খুব ভালো লাগে যে কোনো ফেস্টিভ্যাল আমি সবসময় খুব সেলিব্রেট করার একটা
মুডে থাকি। সো এটা যে, এবং আমার খুব ভালো লাগে সবাইকে একসাথে এনে সেলিব্রেট করা, আমার বন্ধুবান্ধব, আমার পরিবারগণ সবার সাথে একসাথে ওই সেলিব্রেশনটাতে আমার বেশি করতে ভালো লাগে। বন্ধু বান্ধব বা কাজিনদের সাথে কোনো মজার স্মৃতি আছে এরকম যেটা ঈদেই ঘটেছিল পার্টিকুলারলি? অনেক মজার স্মৃতি আছে, আসলে কোনটা এখন বলবো, অনেক মজার স্মৃতি আছে। যেরকম গ্রামের বাড়িতে গেলে তো সবসময় কিছু না কিছু একটা মজার হতোই। গ্রামের বাড়িতে দাদা বাড়ি হতো বা নানা বাড়ি হতো, সবসময় কাজিনরা মিলে একসাথে হওয়া, তারপর কাজিনরা মিলে একসাথে সালামি নেওয়া। আর এরকম ছিল না যে মানে কয় টাকা সালামি দিচ্ছে ওইটা ছিল না, আমাদের কচকচে নোটটা পাওয়াটাই, নতুন নোট পাওয়াটা আমাদের কাছে সবচেয়ে এক্সাইটিং লাগতো, যে আচ্ছা আমাদের কাছে নতুন টাকার এতগুলা নোট আছে। নতুন টাকার বান্ডেল বের করতো আমাদের চাচারা বাবারা, তো তাদের কাছ থেকে ওই যে সালাম, তারা যখন নামাজ পড়ে আসবে তারপর তাদেরকে কোলাকুলি করা, সালাম করা, তারপর সবার বাড়িতে বাড়িতে যাওয়া, অ্যান্ড দেন ঈদি কালেক্ট করা, এটা একটা অন্যরকম স্মৃতি ছিল। এখন এটা আই ডোন্ট থিঙ্ক এই জেনারেশনের ওরা এখনো এটা করে। আর আমরা যেরকম পেয়ে আসছিলাম এটা এখন আমি দেখি না এত, এটা আস্তে আস্তে কমছে, প্রতি বছর দেখছি এইরকম আমেজ, এই ফেস্টিভিটি। এবার তাহলে একটু কাজের গল্পে আসি। ইউটিউব থেকে আপনার জার্নিটা শুরু হয়েছিল, এরপর আপনি প্লেব্যাক সিঙ্গার এখন। সো এই জার্নিতে অনেক কিছুই মানুষ আপনার সম্পর্কে জেনেছে। আমরা জানতে চাই যে যে বিষয়গুলো দর্শক জানে না, এরকম কিছু বিষয় জানতে চাই। মানে দর্শক জানে না এরকম অনেক বিষয় আছে, এখন সব কিছু নিয়ে তো আসলে ওভাবে বলা হয় না, কিন্তু এরকম অনেক বিষয় আছে, মজার বিষয় আছে, কিছু স্ট্রাগলসের বিষয় আছে, কিছু এক্সাইটিং জার্নির বিষয়ের ব্যাপারে অনেক গল্প আছে। তো কাভার যখন করতাম ইউটিউবে তখন আসলে খুব মানে কি বলবো, ওটা আসলে ভালোবেসে করতাম, নিজের জন্য করতাম, নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য করতাম। তো ওটা আসলে খুবই একদম ব্যক্তিগত জায়গা থেকে আসলে ওই গান ভালোবাসি বলে, গান করতে ভালোবাসি বলে করি, এই জায়গা থেকেই আমি এখন পর্যন্ত ওইরকমই। সো তখনও যেরকম যখন করতাম, আমার মনে আছে যে আমি যেভাবে কভার করতাম, আমি খুবই র কভার্স করতাম, মোবাইল কভার্স করতাম। সো ওইরকম কোনো মাইক্রোফোন স্টুডিও রেকর্ডিং টাইপ আমার ভিডিওস প্রথম ছিল না। তো আমার মনে আছে যে ফ্যান অফ করে গরমে ঘন্টার পর ঘন্টা গান তুলছি, একটা টেক না, দুইটা টেক না, 50টা টেক নেওয়া হয়ে গেছে, তারপরেও ভালো লাগছে না। সো এইরকম অনেক অসংখ্য গল্প আছে যে মানে একটা গানের কভার দেখা হতো, বাট ওইটার পিছিয়ে যে আসলে কত খাটনি ছিল, যে গানটা সুন্দর করে করতে হবে, একদম ভালো করে গিটারে তুলতে হবে, তারপর রেকর্ডিংটা সুন্দর করে করতে হবে, মোবাইল রেকর্ডিংটা। সো এটা অনেক সুন্দর একটা বিউটিফুল মেমোরি, যে এই যে করতাম এত ধৈর্য এবং এত ডেডিকেশন দিয়ে যে গানটা করা, এইটাই আসলে আমার কাছে মনে হয় যে এটা আমি খুবই পছন্দ করি এবং এটা আমার কাছে খুব সুন্দর একটা জার্নি। ইউটিউব আর ফেসবুক, এই সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো, এগুলো এসে আপনার কাছে কি মনে হয় যে শিল্পীদের কাজের সুযোগটা বেড়েছে কিনা? অফকোর্স, মানে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো আমাদের জন্য অনেক বড় একটা জায়গা টু কানেক্ট উইথ পিপল, এটা অনেক বড় একটা মাধ্যম। সো আমাদের সোশ্যাল মিডিয়া না থাকলে আমরা এত সহজে মানুষের সাথে কানেক্ট করতে পারতাম না। এটা আমার জন্য একটা ব্লেসিং এবং কার্স অ্যাট দ্য সেম টাইম, এখনের প্রেক্ষাপটে যদি বলি, কিন্তু অফকোর্স ইটস আ ব্লেসিং অ্যাজ ওয়েল, কারণ আমরা নিজেরা নিজ জায়গায় নিজ উদ্যোগে এত সুন্দর করে নিজেরা ডেডিকেটেড যদি থাকি, তাহলে আমরা ওইভাবে মানুষের সাথে কানেক্ট করতে পারছি, যদি আমাদের ক্রাফট এবং আমাদের আর্টটা আমরা অনেস্টলি প্র্যাকটিস করি। যারা করছে তারা অনেক সুন্দর করে করতে পারছে এবং ওইভাবে অডিয়েন্সরা তাদেরকে নিচ্ছে, আমাকেও যেরকম আমার অডিয়েন্সরা নিয়েছে। সো ওভাবে আমার কাছে মনে হয় যে আমি অনেস্টলি আমার ক্রাফটটাকে আমি প্র্যাকটিস করে এসেছি, এই জন্য আমার অডিয়েন্স আমার সাথে কানেক্ট করতে পেরেছে সবসময়, এবং আমি ওভাবেই চালিয়ে যাই সবসময়। সো এবং আমার কাছে মনে হয় ইটস আ হিউজ প্ল্যাটফর্ম, যেটা ইউটিলাইজ করা উচিত এবং অনেকেই সুন্দরভাবে ইউটিলাইজ করছে। আপনি যখন শুরু করেছিলেন তখন নিশ্চয়ই আপনার কাছে অনেক মেসেজ আসতো যে আপু এই গানটা কভার করেন, এই গানটা কভার করেন, এবং এখনো আসে। সো আপনি কোন গানটা কভার করেছিলেন যেটা আপনার কাছে মনে হয় যে আপনি এই গানটা খুবই পছন্দ হয়েছে নিজের কাছে এবং দর্শকও খুবই পছন্দ করেছিল সেই সময়?
আমি যখন শুরু করি তখন মানে খুব অল্প অল্প গান আমি কভার করতাম, সো ওই প্রথমের কিছু কভার্সই অনেক সাড়া পায় দেশ বিদেশে। সো ওভাবে হচ্ছে কিছু আমার বাংলা কভার্স ছিল, কিছু হিন্দি কভার্স ছিল, কিছু ইংলিশ কভার্স ছিল, তো আমি অনেক বিভিন্ন ল্যাঙ্গুয়েজে গান গাইতাম। আপনি বলেছেন যে আপনি 13টা ল্যাঙ্গুয়েজে জি, গান জি, জি, গেয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। এটা কি আপনি শুনে শুনে প্র্যাকটিস করেছেন হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, নিজে নিজেই আচ্ছা। নিজে নিজেই শেখা, শুনে শুনেই শেখা, নিজে নিজে শুনে শুনেই বোঝা। এক একটা ল্যাঙ্গুয়েজের তো এক এক রকম অ্যাকসেন্ট থাকে, টোনালিটি থাকে, প্রোনাউন্সিয়েশন থাকে এবং ডেলিভারি থাকে। রাইট। সো ওইটার আমি অনেক শুনি এবং আমি বোঝার চেষ্টা করি, তাদের ফ্লুয়েন্সিটা আনার চেষ্টা করি। সো ওভাবে আমি আসলে গানগুলো তুলেছি, এমন না যে আমি জাস্ট শুনে শুনেই একটা গেয়ে দিলাম, ওরকম না। So আমি ওদের একদম নেটিভ যে ওদের অ্যাকসেন্টটা ওইটা আমি আসলে বোঝার চেষ্টা করি এবং তুলি। তো ওভাবেই আসলে আমি গানগুলো কভার করেছি। অসাধারণ। আপনি বিভিন্ন ভার্সিটি প্রোগ্রামগুলোতে লাইভ পারফরমেন্স করেছেন, তখন কোন গানের রিকোয়েস্টটা বেশি আসে? আই থিঙ্ক ওরা যেই কাভারগুলো আমার পছন্দ করে থাকে তার ওগুলাই রিকোয়েস্ট করে। যেমন আমি কিছু হিন্দি কাভার্স করি, ওগুলার তারা যেগুলো সাড়া পেয়েছিল তখন এগুলাই রিকোয়েস্ট আসে। আমার ট্যাকা পাখি রিকোয়েস্ট আসে, আমার কিছু ইংলিশ কাভার্স, হিন্দি কাভার্স, যারা যারা মোরা সাইয়া, এরকম অনেক ক্লাসিক্যাল কাভার্স আছে যেগুলো আমি করেছিলাম, ওগুলোর রিকোয়েস্ট বেশি আসে। আর আমার এখনকার প্লেব্যাকের রিকোয়েস্টও আসে। মাশা, এই পর্যায়ে আপনার কাছ থেকে আমরা একটা গান শুনতে চাই, আপনার যে কোনো পছন্দের একটি বাংলা গান। আচ্ছা, আমার একটা গান আছে বাংলা গান, গানটির নাম ফড়িংয়ের ছল। এই গানটা আমি বানাই কোভিডের সময়, যখন আমরা ঘরবন্দি ছিলাম সবাই। তো এই গানটা আমি এবং আমার একটা ফ্রেন্ড আছেন, বাইরে থাকেন, তো ওনার কিছু কবিতা ছিল, তো তার কিছু কবিতার মধ্যে আমি এই গানটা তারপর কম্পোজ করি একটু নিজে মডিফাই করে। তো এটার নাম, গানটির নাম হচ্ছে ফড়িংয়ের ছল। তুই হলি মেহেদি মাখা শাড়ির রঙিন, আমার সাদা শাড়ি খোলা বোতাম, পিঁপড়া হলুর মিষ্টির গান, ছন্দ বিমূর প্রভাব যেন রোদ বেড়ায়
চমৎকার, খুবই সুন্দর, খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে গানটি গেয়ে শোনানোর জন্য। থ্যাংক ইউ। আপনি সিসিমপুরে অনেকগুলো গান গেয়েছেন, সেই সময়ের অভিজ্ঞতাগুলো কেমন ছিল একটু শুনতে চাই। যখন সিসিমপুর কিন্তু একটা সময় বাংলাদেশের সব বাচ্চাদের খুবই ফেভারিট ছিল, সো ওই সময় আপনি কিভাবে সিসিমপুরের গানগুলো গেলেন এবং এই যে পুরো অভিজ্ঞতাটা এটা একটু জানতে শুনতে চাই। আমি আমি ক্লাস 5 থেকে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করা শুরু করি। সো ইংলিশ অ্যান্ড অ্যাকশনে কাজ করা শুরু করি। ইট ওয়াজ আ ইউকে প্রজেক্ট, যেটা হচ্ছে আমাদের ইংলিশ ফর টুডে বুকটা অডিও বুক হিসেবে ট্রান্সলেট করা হতো, অ্যান্ড আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাচ্চাদেরকে ইংলিশ শেখানো হতো। সো ওই ইংলিশ অ্যান্ড অ্যাকশনের লিড আর্টিস্ট ছিলাম আমি, ভোকাল আর্টিস্ট। সো ওখানের গানগুলো গাইতাম এবং ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করতাম। তো পাশাপাশি আমাদের ওই স্টুডিওতেই সিসিমপুরের কাজও হতো। আচ্ছা, তো পরবর্তীতে সিসিমপুরের আমি অনেক গান গাই। তো ওটা পাশাপাশি কাজ করতে থাকতাম। তখন তো আমি স্কুলে ছিলাম, তখন আমিও শিশু শিল্পী হিসেবেই ছিলাম। তো আমি আমার স্কুলের পাশাপাশি আমি আমার এরকম একটা এক্সাইটিং প্রজেক্টসে কাজ করতাম ভয়েস আর্টিস্ট হিসেবে, এবং সিসিমপুরের গানগুলো গাইতাম। অসংখ্য গান গেয়েছি, আসলে আমার খেয়াল নেই কী কী গান গেয়েছি, অনেক আগের। তো সেগুলো, হ্যাঁ, ওটা আমার বলতে পারেন যে আমার স্টেপিং স্টোন ছিল আমার কি বলবো, প্লেব্যাকে কাজ করার। তখন তো ছোট ছিলেন। জি জি। এখন তারপর যখন বড় হওয়ার পরে আপনি কাজ করলেন প্রীতম হাসানের সাথে, তাহসান খানের সঙ্গে, এই যে তাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল? কারণ তাদেরকে সবসময় আমরা দেখেছি বড় হতে হতে, এবং প্রীতম হাসানের সাথে আমার প্রথম পরিচয় হয় 2015 সালে অদিদার স্টুডিওতে। সেখানে আমি একটা প্রজেক্টের জন্য কাজ করি, তো সেখান থেকে আসলে আমাদের পরিচয় হয়। সো উই গো ব্যাক আ লং টাইম। সো আমরা তখন থেকেই ফ্রেন্ডস, এবং পরে আস্তে আস্তে যখন আমি কাজ করা শুরু করি কমার্শিয়ালি বিভিন্ন ভালো ভালো প্রজেক্টসে, মুভিজে, তো আমাদের সবসময় একটা ইচ্ছা ছিল যে একসাথে কাজ করা, একসাথে একটা কোলাবোরেশন করা। সো পরে আমরা তার একটা অ্যালবামে কাজ করি, পালিয়ে যাব গানে। আমাদের একটা গান আছে পালিয়ে যাব। তো এরকম আস্তে আস্তে অনেক সুন্দর সুন্দর প্রজেক্টস, অনেক সুন্দর সুন্দর মুভিজে কাজ করা হয়। আমার অনেক পছন্দের ডিরেক্টর, আর্টিস্ট। তো এটা আমার জন্য, আমি সবসময় এটা কি বলতাম, আই থিঙ্ক ম্যানিফেস্ট করেছিলাম কখনো না কখনো, অ্যান্ড ইট হ্যাপেন্ড ভেরি অর্গ্যানিকলি, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি প্রাউড আমার জার্নি নিয়ে, বিকজ ইট ওয়াজ আ ভেরি স্টেডি অ্যান্ড স্লো জার্নি। ইট ওয়াজ নেভার ওভারনাইট কিছু। সো আমি খুবই আস্তে আস্তে নিজে নিজে কাজ করতে করতে আস্তে 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 তারপর বিভিন্ন সুন্দর সুন্দর প্রজেক্টের পার্ট হতে পারি। আপনি নজরুল সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছেন ছায়ানটে 10 বছর। জি। একটা লম্বা সময় পড়াশোনা করে, এবং আপনি ছায়ানট থেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। জি, জি, জি। সো ওই দিনগুলো সম্পর্কে একটু জানতে চাই, যে আসলে নজরুল সঙ্গীত থেকে আপনি গান করে এখন কিন্তু আপনি আধুনিক অনেক গান গাচ্ছেন। সো এখনো কি নজরুল সঙ্গীতের চর্চা করা হয়? হ্যাঁ, অফকোর্স নজরুল চর্চা করা হয়। আমি ইনফ্যাক্ট ব্লু নোটের একটা মিউজিক স্কুল আছে, ব্লু নোট। সো ওখানে আমি গান শেখাই। তো এটা আমার একটা পার্ট টাইম শখ হিসেবে আমি গান শেখাই। আর নজরুল চর্চা তো করাই হয়, শাস্ত্রীয় সঙ্গীতের চর্চাও করা হয়, যেহেতু আমি ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ডের নজরুল সঙ্গীত আমি পড়াশোনাই করেছি। তো এটা তো সবসময় আছে। আর নজরুল সঙ্গীতই হচ্ছে আমার, মানে ক্লাসিক্যাল সিঙ্গিংটাই তো আমার ফাউন্ডেশন। তো এই কারণে আমার কাছে মনে হয় অনেক কিছু সহজ হয়ে যায় আমার জন্য। যে কোনো জনরের গান গাইতে আমার জন্য এটা একটা খুবই কমফোর্টের জায়গা হয়ে যায়, বিকজ আমি কঠিন চর্চাটা করে এসেছি। রাইট, নজরুল সঙ্গীত তো বেশ কঠিন হিসেবে তুলনা। হ্যাঁ, সো শাস্ত্রীয় সঙ্গীত বলেন, নজরুল সঙ্গীত, আমাদের সবকিছুই চর্চা করা হয়েছে। এমনকি আমাদের রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি সবকিছু আমরা পড়েছি। পরবর্তীতে আমরা মেজর নিয়েছি যে আমরা আসলে কিসে মেজর করতে চাই। তো 10 বছর তো অনেক বিরাট একটা সময় গান শেখার। তো দোজ ওয়ার গোল্ডেন ডেজ, কারণ তখন ছায়ানটে এটার আসলে অনেক সাধনার ব্যাপার। তো এত বছর ধরে গানটা চর্চা করা এবং শিখে যাওয়া এবং সেটা থেকে একটা ডিগ্রি লাভ করা, সেটা আসলে ডেডিকেশন লাগে, এফর্ট লাগে। তো সেটার জন্য একটা হাঙ্গারও লাগে। সো আমার ওটা ছিল, আমার ওই ভালোবাসাটা ছিল বলে আমার কাছে ওটা মানে এত কঠিন লাগতো না। আমার কাছে মনে হতো এটা আমার, ইটস আ পার্ট অফ মাই লাইফস্টাইল। সো those were golden days. Chayanot days were golden days, yeah. নজরুল সঙ্গীত চর্চা করার সময় আপনার এমন কোনো পছন্দের গান আছে, মানে নজরুল সঙ্গীতের ক্ষেত্রে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নজরুল সঙ্গীত তো অনেক পছন্দের গান আছে, অনেক পছন্দের গান আছে। আমাদের কি একটা গানের দুটো লাইনকে শোনানো যাবে, খালি গলায় দুটো দুটো লাইন? উম, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমারও পিয়াসী বাসনায়, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ নজরুল সঙ্গীত। আপনি এত মানে আপনার কণ্ঠে এত ভার্সিটিলিটি আছে, আপনি অনেক কিছু আধুনিক গান গাচ্ছেন, ইংলিশ গান গাচ্ছেন, হিন্দি, তারপর নজরুল সঙ্গীত, সব মিলিয়ে আপনার কণ্ঠটা সত্যি খুবই Thank you, সুন্দর এবং thank you, চমৎকার। thank you. আমার পছন্দের একটি গান আছে, গানটির নাম তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়। হ্যাঁ, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চাঁদেরি হেরিয়া কাঁদে চকরিণী, চাঁদের হেরিয়া কাঁদে চকরিণী, বলো না দো কিছু চাঁদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। অসাধারণ, চমৎকার। আপনার কণ্ঠে নজরুল গীতি সত্যি মানে একটা আলাদাই সুর তৈরি করেছে। 7 দিন ব্যাপী আমরা একটা ঈদ আয়োজন করে থাকি এবং ঈদের আমরা ওই যে প্রফুল্লতা ভাবটা সেটা কিন্তু 7 দিন ব্যাপী থাকে আমাদের মধ্যে, বাঙালিদের মধ্যে। সো আপনি কিভাবে কাটান সেই দিনগুলি এবং আজকে সারাদিনে কি করলেন? রোজার ঈদে রান্না বান্না হয় বাসায়, তারপর খাওয়া দাওয়া হয়, নাস্তা করা হয়, সকালের ঈদের নাস্তা, তারপর সবাই নামাজ পড়ে আসে, সেম এরকম কোলাকুলি করা হয়, সালাম করা হয়, ঈদি নেওয়া হয়। ফ্যামিলি যদি ঢাকায় সবাই থাকে তাহলে যে যার বাসায় একটা দাওয়াত অ্যারেঞ্জ করা হয়। তো এরকমই ছিল, সো এরকমই ভাবেই ঈদটা পালন করা হয়েছে। যেহেতু ঈদে অনেক মজার মজার খাবার তৈরি করা হয়, মাসার ফেভারিট খাবার কোনটি? আমার বিরিয়ানিটা পছন্দ, চিকেন বিরিয়ানি। আপনি কি নিজে তেহারি রান্না করতে পছন্দ। পারেন? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক ভালো রান্না করি। আপনি কি রান্না করতে পারেন মিষ্টি খাবার সব। এবং ঝাল খাবারের মধ্যে? সব। সব রান্না করি, হ্যাঁ হ্যাঁ। তো ঈদে কি আপনার রান্না করা হয়? হ্যাঁ হ্যাঁ, করা হয়। আমি বিরিয়ানিটা রান্না করি মাঝে মধ্যে, আচ্ছা। অথবা চিকেনের ডিশ রান্না করি কিছু, বা তেহারি রান্না করলাম এরকম আর কি, বা কোনো সেমাই করলাম, বা মানে ডেজার্টের কোনো একটা আইটেম করলাম। এটা আমার মা অনেক ভালো পুডিং বানায়, সো আমি এখনো আই এম ট্রাইং টু মাস্টার দ্য হার পুডিং, উনি যেভাবে বানায়। যেটা পছন্দ হয় তাও সেটা রান্না করি। ধরেন পরোটা বা কাবাব এরকম কিছু হলো, বা লাচ্ছা সেমাই বা পুডিং বা পায়েস, এইগুলো আমার খুব ভালো লাগে। তারপর ফুচকা চটপটি অনেক সময় বানানো হয় বাসায়। আমরা কখনো হয়তো আপনার বাসায় আমরা দাওয়াত খেতে যাব, অফকোর্স তাই না? সো আপনার সাথে গল্প করে সত্যি খুব ভালো লাগলো এবং কথা বলতে বলতে আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে Okay. চলে এসেছি। আপনার কি আমাদের দর্শকদের জন্য কিছু বলার আছে কিনা? সবাইকে ঈদ মুবারক, এবং সুন্দরভাবে ঈদ কাটান পরিবারদের সাথে, বন্ধুদের সাথে, এবং আমাদের আমেজটা যেন আমরা প্রতি বছরই আরো বাড়াতে পারি, ওই প্রচেষ্টাই যেন আমাদের সবার থাকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের প্রোগ্রামে আসার জন্য। আমি দর্শকদের থেকে বিদায় নিই এবং বিদায় নিতে নিতে আমরা আপনার কণ্ঠে একটি শেষ গান শুনবো, যার মাধ্যমে এই প্রোগ্রামটি শেষ হবে। ঠিক আছে? Okay. আমি দর্শকদের থেকে বিদায় নিয়ে আসছি।
প্রিয় দর্শক, আশা করি মাশা ইসলামের সাথে গান গল্পের এই আড্ডা আপনাদের ভালো লেগেছে। ঈদ আপনাদের সবার জীবন খুশিতে ভরিয়ে তুলুক এই প্রত্যাশা নিয়ে বাংলা নিউজ 24-এর ঈদ আয়োজন গানে গল্পে ঈদের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের পর্বে নতুন আরেকজন শিল্পীর সাথে গান গল্প এবং আড্ডায়। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। যেভাবে